এক সেকেন্ড দাঁড়ান। এখন একটা যুদ্ধ চলছে। গ্যাস ক্ষেত্রে মিসাইল হামলা হচ্ছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বাজারগুলিতে ধস নেমেছে। টাকার দাম এইমাত্র রেকর্ড নিচে নেমে গেছে। ডলার প্রতি 93 টাকা ছাড়িয়ে গেছে। আর এই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে সোনা, যা কিনা সবচেয়ে নিরাপদ আশ্রয়, তার দাম কমছে। এই মুহূর্তে আপনার বিভ্রান্ত হওয়া উচিত, কারণ আপনাকে সারা জীবন ধরে বলা হয়েছে যে যখন যুদ্ধ হয়, যখন আতঙ্ক ছড়ায়, যখন গোটা বিশ্ব ভয় পায়, তখন সোনার দাম বাড়ে। তাহলে যদি যুদ্ধ এবং তেলের দামে আকস্মিক ধাক্কা লাগে, তবে সোনার দাম হঠাৎ করে কমছে কেন? এই পর্বে আমরা বিশ্লেষণ করব কেন যুদ্ধ শুরু হলে সোনার দাম আসলে কমে যায়, তেল, ডলার এবং আপনার সোনার মধ্যেকার অদৃশ্য যোগসূত্র, এবং খুচরো বিনিয়োগকারীরা আতঙ্কিত হলে চীন কি চুপিসারে করছে। চলুন সংখ্যাগুলো দিয়ে শুরু করা যাক। এই বছরের শুরুতে বিশ্বব্যাপী সোনার দাম আউন্স প্রতি $5,400 উপরে উঠে রেকর্ড ছুঁয়েছিল। কিন্তু ফেব্রুয়ারির শেষের দিক থেকে ইরানের উপর মার্কিন হামলার পর সোনার দাম কমেছে। সামান্য বাড়ার আগে এটি এক মাসের সর্বনিম্নে নেমেছিল, আউন্স প্রতি প্রায় $4,700। এমসিএক্সে এর দাম কমে প্রায় $1,50,000 টাকা হয়েছে। দাম ভেঙে পড়েনি, কিন্তু যুদ্ধ মানেই সোনার দাম বাড়বে, এই সরল গল্পটিকে এটি পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। এর কারণ বুঝতে হলে আপনাকে দুটি সম্পূর্ণ ভিন্ন আচরণের মধ্যে পার্থক্য বুঝতে হবে: ঝুঁকি বনাম বিশৃঙ্খলা। যখন বিনিয়োগকারীরা ঝুঁকি দেখে, যেমন মুদ্রাস্ফীতি বা কোনো মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া, তখন সোনার দাম বাড়ে। 2025-এ এটাই ঘটেছিল। ডলার তার মূল্য হারাচ্ছিল এবং বিনিয়োগকারীরা পতনশীল কাগজের বদলে ভৌত সম্পদ কিনছিল। এটা ছিল একটা মুদ্রা বিনিময়ের মতো। কিন্তু বিশৃঙ্খলার ব্যাপারটা আলাদা। বিশৃঙ্খলা হলো যখন দেশগুলোকে হঠাৎ করে টিকে থাকতে হয়, তাদের জনগণকে খাওয়াতে হয়, যুদ্ধের খরচ চালাতে হয় বা শক্তির যোগান নিশ্চিত করতে হয়। যখন পরিস্থিতি ঝুঁকি থেকে বিশৃঙ্খলার দিকে চলে যায়, তখন সোনা আর নিরাপদ আশ্রয় হিসাবে কাজ করে না। এটা একটা জরুরি জামানত হয়ে ওঠে, যেমন শুধু সংসার চালানোর জন্য আপনার শেষ সোনার টুকরোটা বিক্রি করে দেওয়া। একটা দেশও ঠিক এটাই করে। সংকটের সময়ে দেশগুলো কৌশলগত থাকা বন্ধ করে দেয় এবং বাধ্য হয়ে বিক্রেতায় পরিণত হয়। তারা গোপনে বুলিয়ন ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বিশ্ববাজারে সোনা বিক্রি করে ব্যবহারযোগ্য মুদ্রা জোগাড় করতে। সোনা বাজারে ছেয়ে যায় এবং যখন দেশগুলো বিক্রি করার জন্য মরিয়া হয়ে ওঠে, ক্রেতারা তখন ন্যায্য দাম দেয় না। ভালো দর পাওয়ার জন্য তারা দাম কমিয়ে দেয়, এবং ঠিক এটাই এখন ঘটছে। সোনার দাম কেন কমছে তার জন্য বেশিরভাগ বিশ্লেষক আপনাকে তিনটি আলাদা কারণ বলবেন: মার্কিন ফেডের সুদের হার চড়া রাখা, মার্জিন কলের কারণে লিকুইডিটি সেলিং, এবং এটি যে একটি অয়েল শক সেই ঘটনা। কিন্তু এগুলো তিনটে আলাদা শক্তি নয়, এগুলো হলো একটা অবিচ্ছিন্ন চক্র। আর এই হলো সেই যুক্তির শৃঙ্খল। এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হলো তেল, এবং এর বেশিরভাগ লেনদেন এখনও মার্কিন ডলারে হয়। ওয়েস্ট বেঙ্গল হরমুজ প্রণালী কার্যকরভাবে রুদ্ধ হয়ে যাওয়ায় এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলার কারণে ক্রেতারা উপসাগরীয় নয় এমন সরবরাহকারীদের দিকে যেতে বাধ্য হচ্ছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যা ইতিমধ্যেই একটি বড় তেল রপ্তানিকারক দেশ। কিন্তু যে দেশগুলোকে এই তেল কিনতে হচ্ছে, তাদের অনেকের সঞ্চয়ে আগে থেকেই কি আছে? সোনা। যখন কোনো দেশের তেলের দাম মেটানোর জন্য ডলারের প্রয়োজন হয় এবং তার কাছে নগদের অভাব দেখা দেয়, তখন তার পক্ষে সবচেয়ে দ্রুত পদক্ষেপ হলো মার্কিন ডলারের জন্য বাজারে সোনা বিক্রি করা। ফলস্বরূপ সোনার দামের উপর নিম্নমুখী চাপ সৃষ্টি হয় এবং ডলার শক্তিশালী হয়। এর সাথে যোগ করুন এই ঘটনাটি যে মার্কিন ফেড রিজার্ভ সুদের হার প্রায় 3.5% অপরিবর্তিত রেখেছে। এটা ডলারকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী রাখে। তেলের দাম বাড়ার ফলে ডলারের চাহিদা বাড়ে। ডলারের চাহিদা বাড়ার ফলে দেশগুলো সোনা বিক্রি করে। সোনা বিক্রি করার ফলে সোনার দাম কমে যায়। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র, যা ইতিমধ্যেই একটি খুব বড় তেল রপ্তানিকারক দেশ, বিশ্বে দামি তেল বিক্রি করছে, যেখানে ডলারের হিসাবে সোনা সাময়িকভাবে সস্তা। এখন এই হলো সেই অংশ যা নিয়ে মূলধারার টিভিতে প্রায় কেউই কথা বলছে না। যখন সোশ্যাল মিডিয়া চিৎকার করে বলছে যে সোনা ব্যর্থ হচ্ছে এবং খুচরা বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি করছে, তখন একজন প্রধান খেলোয়াড় শান্তভাবে ঠিক তার উল্টোটা করছে: চীন। পিপলস ব্যাংক অফ চায়না একটানা 16 মাস ধরে তার সোনার রিজার্ভ বাড়িয়ে চলেছে। শুধুমাত্র ফেব্রুয়ারি 2026-এ তারা 30,000 আউন্স সোনা যোগ করেছে, যা প্রায় 1 টন। সরকারি হোল্ডিং এখন রেকর্ড 2,309 টনে পৌঁছেছে, যার মূল্য প্রায় $380 বিলিয়ন।
সোনা এখন চীনের রিপোর্ট করা বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় 10% এবং এই শেয়ার গত কয়েক বছরে দ্বিগুণ হয়ে গেছে। বিপুল পরিমাণ চীনা সোনা সাংহাই গোল্ড এক্সচেঞ্জ এসজিই এর মাধ্যমে প্রবাহিত হয় এবং এসজিই এর একটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে। একবার কোনো ধাতু অনুমোদিত ভল্ট থেকে বেরিয়ে গেলে সেটিকে আর এক্সচেঞ্জ মেটাল হিসেবে পুনরায় জমা করা যায় না। এটি স্থায়ীভাবে সিস্টেম থেকে বেরিয়ে যায়। এটি অডিটরদের কাছে অদৃশ্য হয়ে যায়। আর সেই কারণেই বড় ব্যাংকগুলির বিশ্লেষকরা বিশ্বাস করেন যে চীনের প্রকৃত সোনার পরিমাণ সরকারি সংখ্যার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। তাহলে প্রশ্ন হলো, তারা এটা কেন করছে? আচ্ছা, এটা ডলার থেকে দূরে সরে যাওয়ার একটা ইচ্ছাকৃত বহুমুখীকরণ। এটা এমন একটা ভবিষ্যতের বিরুদ্ধে একটি বীমা পলিসি যেখানে মার্কিন সম্পদ হয়তো বিশ্ব ব্যবস্থার প্রশ্নাতীত কেন্দ্রবিন্দু থাকবে না। এই নিয়ে ভাবুন, খুচরো বিনিয়োগকারীরা যখন দাম পড়ে গেলে বিক্রি করে, তখন একটি বড় বিশ্বশক্তি এই বিশৃঙ্খলাকে ব্যবহার করে চুপচাপ আসল সম্পদ জমা করছে। তাহলে এর মধ্যে ভারতের জায়গাটা কোথায়? আর তার চেয়েও বড় কথা, আপনার কি করা উচিত? অনুমান করা হয় যে ভারতীয় পরিবারগুলির কাছে প্রায় 25,000 টন সোনা আছে, যা এই গ্রহের যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের চেয়ে বেশি। আমাদের জন্য সোনা শুধু বিনিয়োগের একটি মাধ্যম নয়, এটা সংস্কৃতি, সুরক্ষা এবং পরিস্থিতি খারাপ হলে একটি আপৎকালীন সহায়ক। তাহলে যুদ্ধের সময় সোনার দাম পড়লে আপনি কি করবেন? প্রথমত, স্বল্পমেয়াদী তারল্যের সংকটকে দীর্ঘমেয়াদী পরিস্থিতির সাথে গুলিয়ে ফেলবেন না। যুদ্ধ ব্যয়বহুল, এগুলো সরকারকে আরও বড় ঘাটতির দিকে ঠেলে দেয় এবং প্রায়শই পরে উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ে আসে এমন পরিস্থিতি, যা ঐতিহাসিকভাবে বহু বছর ধরে সোনার জন্য খুব ভালো। দ্বিতীয়ত, যদি আপনি বিনিয়োগ করেন তাহলে বছরের হিসাবে ভাবুন, খবরের শিরোনাম দেখে নয়। ভৌত সোনা এবং সার্বভৌম গোল্ড বন্ডগুলি সেই সময়সীমার জন্য তৈরি যা লেভারেজড পেপার ট্রেডের ক্ষেত্রে হয় না। তৃতীয়ত, আচরণ দেখুন, কোলাহল নয়। খুচরো বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার, কম দামে বিক্রি করার এবং বেশি দামে কেনার প্রবণতা থাকে। কৌশলগত খেলোয়াড়রা গোটা দেশসহ সাধারণত সেই আতঙ্ককে জমা করার জন্য ব্যবহার করে। সোনা আমাদের হতাশ করেনি, এটা তাই করছে যা এটা সাধারণত করে। বিশৃঙ্খলার সময় জামিন এবং স্বস্তি হিসাবে কাজ করছে, আমাদের জন্য যেমন, সরকারের জন্য তেমনই। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি ভয়ে ট্রেড করছেন নাকি চুপচাপ জমাচ্ছেন? আমি যশোধরা, আর এটা ডিকোডার। যদি এটা আপনাকে শিরোনামের আড়ালের খবর দেখতে সাহায্য করে থাকে, তাহলে লাইক বোতামটা টিপুন, এমন কারোর সাথে শেয়ার করুন যার কাছে সোনা আছে, এবং সাবস্ক্রাইব করুন, কারণ পরের সপ্তাহে আমরা আরও একটা খবর ডিকোড করতে চলেছি যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। ততদিন পর্যন্ত স্মার্ট থাকুন এবং অবগত থাকুন।